দীর্ঘ বন্ধের পর শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আনাগোনা, তাপপ্রবাহ বিবেচনায় নানা ব্যবস্থা, ক্ষতি পুষিয়ে নিতে তৎপর স্কুল কর্তৃপক্ষ। এখন গ্রীষ্মের সিজন গরম থাকবে, যতটুকু সম্ভব বাচ্চাদের লেখাপড়ার ব্যাপারটা একটু টিচার এবং গার্জিয়ান সবারই খেয়াল রাখা উচিত। যদি অনলাইনে ক্লাসটা করতো বন্ধের মধ্যে, তাহলে তো আর সিলেবাসে ঘাটতি হতো না। ধর্ষণ যৌতুকের মামলা ফাস্ট ট্র্যাকে শেষ করার নির্দেশনা, দ্রুত অভিযোগপত্র চায় মন্ত্রণালয়, বিচার না হলে অপরাধ নিয়ন্ত্রণ কঠিন বলছেন মন্ত্রী। কম সময়ের মধ্যেই কিছু 2-3টা ঘটনা ঘটে গেছে, এই ব্যাপারে আমরা উদ্বিগ্ন। আমরা এই যৌন হয়রানির বন্ধ করতে চাই। সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের 2 কিলোমিটার এলাকা জুড়ে এখনও জ্বলছে গতকাল দুপুরে লাগা আগুন। ফায়ার সার্ভিসের সাথে কাজে নেমেছে নৌবাহিনী, কোস্টগার্ড। 5 বছরে 1200 কোটি টাকার ভ্যাট ফাঁকি নিউট্রাল মোটরসের, দায় নিরূপণ করে পরিশোধের তাগিদ দিয়েছে এনবিআর। নিরীক্ষা শেষে ব্যবস্থার আশ্বাস চেয়ারম্যানের। যমুনা নিউজে আমন্ত্রণ আপনাদের সবাইকে। আমি জান্নাতুল কলি আছি আপনাদের সাথে। শিরোনাম দেখছিলেন, বিস্তারিত জানাবো এবারে। তীব্র তাপপ্রবাহের কারণে জেলাভিত্তিক কয়েকদিন ধরে বন্ধের পর আজ থেকে খুলল সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। তবে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ক্লাস শুরুর আগে অ্যাসেম্বলি বন্ধ। ক্লাসের বাইরের শিক্ষা কার্যক্রম থেকেও বিরত থাকতে হবে। স্কুলে ফিরতে পেরে খুশি ছাত্রছাত্রীরা আর অভিভাবকরা বলছেন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ না রেখে অনলাইনে ক্লাস নেওয়া হলে আরও ভালো হতো। আবহাওয়া কিছুটা ভালো হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ায় সিদ্ধান্ত সঠিক বলেও জানান তারা। আশা করছেন শিক্ষকদের আন্তরিকতা থাকলে পড়ালেখার ঘাটতি কাটিয়ে ওঠা সম্ভব। বন্ধের কারণে হওয়া ক্ষতি পুষিয়ে নিতে তৎপর শিক্ষকরাও। এদিকে প্রচণ্ড গরমের কথা মাথায় রেখে নানা পদক্ষেপ নিয়েছে স্কুল কর্তৃপক্ষ। এখন গ্রীষ্মের সিজন গরম থাকবে, তবে পাশাপাশি একটু সাবধানতা অবলম্বন করে যতটুকু সম্ভব বাচ্চাদের লেখাপড়ার ব্যাপারটা একটু টিচার এবং গার্জিয়ান সবারই খেয়াল রাখা উচিত। যদি অনলাইনে ক্লাসটা করতো বন্ধের মধ্যে, তাহলে তো আর সিলেবাসে ঘাটতি হতো না, সিলেবাসটা পুষে যেত। এখন ওয়েদার তো আগের মতো খারাপ নাই, এখন ঠিক আছে। বাচ্চারা অনেকদিন বাসায় থেকে থেকে তো বোরিং হয়ে গেছিল। স্কুল খুললো, আসলে ভালোই লাগতেছে এখন। আজকে তো ওয়েদারটা ভালো। সিলেবাসের কথা, সেই সিলেবাসটা কোথায়? হ্যাঁ, সিলেবাসটা দিলেও তো ছেলেমেয়েরা পড়ালেখা করতে পারে। স্কুল খোলার বিষয়ে সহকর্মীদের কাছ থেকে জানবো বিস্তারিত। প্রথমেই যাচ্ছি নওগাঁয়, সেখান থেকে সহকর্মী শফিক ছোটন যোগ দিচ্ছেন। শফিক, একটু জানাবেন, সকাল থেকেই তো কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান আপনি ঘুরে দেখেছেন, পাঠদান প্রক্রিয়া কেমন চলছে জানাবেন। আর শিক্ষক অভিভাবকরা তারা কি বলছেন স্কুল খুললো বেশ কয়েকদিন পর এই বিষয়টি নিয়ে? বলি, আমি সকাল থেকেই কয়েকটি বিদ্যালয়ে ঘুরেছি। এখন নওগাঁ বালিকা সরকারি উচ্চ বিদ্যালয়ে আছি। এর আগে কেডি স্কুলে ছিলাম এবং জেলা স্কুলও দেখেছি, পাশাপাশি সীমান্ত স্কুলও দেখেছি। সব মিলিয়ে যেটি হচ্ছে যে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা, ক্লাসে ফেরার যে আসলে আনন্দ, সেটি তাদের চোখে মুখে ভেসে উঠছে এবং তাদের কথাই বোঝা যাচ্ছে। একই সাথে যারা শিক্ষক আছেন তারাও কিন্তু বেশ খুশি বিদ্যালয় খোলার কারণে। এবং এখন যেহেতু তাপদাহ নেই এবং তাপমাত্রা কমে গেছে, 30 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করছে এই অঞ্চলের তাপমাত্রা, সেহেতু বিদ্যালয় খোলা থাক এমনই কিন্তু শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থী তারা চাইছেন। কেননা আর কয়েকদিন বাদে আসলে পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেই পরীক্ষার একটি প্রিপারেশন রয়েছে এবং সেই পরীক্ষার জন্য শিক্ষকদের কাছাকাছি আসলে শিক্ষার্থীদের থাকা খুব প্রয়োজন। যার কারণেই বিদ্যালয় খোলার ব্যাপারে আসলে সবাই বেশ স্বস্তি প্রকাশ করেছেন। আমরা একজন শিক্ষকের সঙ্গে একটু কথা বলে জানবার চেষ্টা করব। বিদ্যালয় তো খুলে গেল, এখন শিক্ষা মন্ত্রণালয় অথবা মৌসি থেকে কিছু নির্দেশনা আছে, সেগুলো মানার ব্যাপারে আপনারা? মৌসি নির্দেশিত সকল নিয়ম মানা হচ্ছে। মৌসির নির্দেশিত যে নিয়ম নীতি দিয়েছে সেই অনুসারেই আমরা বিদ্যালয় পরিচালনা। এখানে বিদ্যালয়ে আমরা অ্যাসেম্বলি করতেছি না এবং শিক্ষার্থীরা যেন রোদে বেরোতে না পারে সেদিকে। উপস্থিতি কেমন? উপস্থিতি ভালো,
প্রায় আজকে এই শ্রেণীতে প্রায় 80% উপস্থিতি। অসংখ্য ধন্যবাদ। কলি শুনছিলেন যে আসলে উপস্থিতি কিন্তু বেশ ভালো রয়েছে এবং আমি যে কয়েকটি বিদ্যালয় ঘুরেছি সবগুলোতেই কিন্তু দেখেছি যে শিক্ষার্থী উপস্থিতি স্বাভাবিকের মতো, অর্থাৎ অন্যান্য দিন ক্লাসে যেরকম শিক্ষার্থী থাকে আজকেও কিন্তু সেরকমই শিক্ষার্থীর উপস্থিতি। কলি। শফিক, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এবারে আমরা যাব চট্টগ্রামে আমাদের আরেক সহকর্মী মামুনুর রশিদ অভির কাছে। স্কুল খোলার বিষয়ে তার কাছ থেকে জেনে নেব সেখানকার অবস্থা। অভি, যেমনটি বলছিলাম, স্কুল কলেজের শিক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখছেন জানাবেন। আর এই যে তাপপ্রবাহ চলছে, এই বিবেচনায় কী ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে স্কুলগুলোতে বা কলেজগুলোতে, একটু আমাদের জানাবেন। কলি, মূলত আজকে থেকে যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা এবং স্বাভাবিকভাবেই কয়েকদিন পরেই যেহেতু বন্ধ দিয়ে স্কুল শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলেছে, সে কারণে কিন্তু আজকে শিক্ষার্থীদের উপস্থিতি কিছুটা কম। অন্যান্য বারের ক্ষেত্রে আমরা দেখেছি যে এর আগে শিক্ষার্থীদের যে উপস্থিতি সেটি একেবারেই অনেক বেশি ছিল, অর্থাৎ আজকে একটু উপস্থিতি কম এবং তীব্র যে দাবদাহ গরম ছিল সে কারণে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল এবং এই নিয়ে আসলে অভিভাবকরা অনেক এক প্রকার চিন্তিত ছিলেন। এই গরমের মধ্যে আসলে তাদের আসা যাওয়া এবং ক্লাস করা সবকিছু মিলিয়ে শিক্ষার্থীদের অনেক বেশি সমস্যার সম্মুখীন হতে হয়েছিল এবং তীব্র গরমের কারণে অনেকে আসলে অসুস্থ হয়ে পড়েছিল। সেই বিষয়টি মাথায় রেখে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করা হয়েছিল এবং আজকে যেহেতু খুলছে এবং এই নিয়ে কিন্তু অভিভাবক যারা রয়েছেন তারাও মোটামুটি সন্তুষ্ট, কারণ আজকে গত কয়েকদিন ধরেই কিন্তু গতকাল এবং আজকে কিন্তু চট্টগ্রামে তাপমাত্রা অনেকটা কম এবং রাতে যেহেতু বৃষ্টি হয় সে কারণে দিনের বেলায় কিন্তু সেভাবে গরম পড়ে না। ফলে মানুষ যারা শিক্ষার্থী রয়েছেন তারাও কিন্তু আসছেন, স্কুলমুখী হচ্ছেন এবং তাদের সাথেও কথা বললাম, তারা যেটি বলছেন তারাও অনেক বেশি সন্তুষ্ট। তারা বলছেন যে এই আবহাওয়া যদি থাকে সেক্ষেত্রে তাদের ক্লাস করতেও তেমন কোনো সমস্যার সম্মুখীন হবে না, তারা আসলে আনন্দের সহপাঠীদের সাথে ক্লাসগুলো করতে পারবেন। সেই সাথে কিন্তু অভিভাবক যারা রয়েছেন তারাও অনেক বেশি সন্তুষ্ট। তারা বলছেন যে এইভাবে তাপমাত্রা থাকলে আসলে স্কুল প্রতিষ্ঠানগুলো খোলা থাকবে এবং সেই সাথে তাদের লেখাপড়ার যে ঘাটতি সেটি কিন্তু থাকবে না এবং সবকিছু মিলিয়ে শিক্ষার্থীরাও লেখাপড়ার সুযোগ পাবেন এবং যারা শিক্ষক রয়েছেন তারাও শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন যাতে শিক্ষার্থীদেরকে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে না হয়। ধন্যবাদ আপনাকে। ধর্ষণ, যৌন নিপীড়ন ও যৌতুকের ঘটনায় সারা দেশে দীর্ঘদিন ধরে বিচারাধীন রয়েছে ৯৮,১৭৫টি মামলা। এসব মামলাকে ফাস্ট ট্র্যাক হিসেবে বিবেচনা করে দ্রুত বিচার কাজ শেষ করার নির্দেশনা দিয়েছে আইন মন্ত্রণালয়। এক্ষেত্রে পুলিশের হাতে তদন্তে থাকা মামলার অভিযোগপত্র দ্রুত চায় মন্ত্রণালয়। আইনমন্ত্রী জানিয়েছেন, দ্রুত বিচার না হলে এ ধরনের অপরাধ থামানো কঠিন হবে। আলমগীর স্বপনের রিপোর্ট। সহপাঠী ও সহকারী প্রক্টরের বিরুদ্ধে যৌন হয়রানি ও নিপীড়নের অভিযোগ জানিয়ে আত্মহত্যা করেছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অবন্তিকা। দোষীরা এখন কারাগারে। এই ঘটনার পর আত্মহত্যা ও যৌন নিপীড়নের চাপা পড়ে থাকা কিছু ঘটনাও বেরিয়ে আসে। যৌন হয়রানির জন্য আমি যে অভিযোগ করেছিলাম সেটার 2 বছর ওভার হয়ে গিয়েছে। শুধু বিশ্ববিদ্যালয় নয়, সারা দেশেই প্রতিনিয়ত ঘটছে ধর্ষণ সহ নারী নির্যাতনের নানা ঘটনা। হচ্ছে মামলা, কিন্তু বিচার হচ্ছে কতগুলোর। আইন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সারা দেশে ৪৬,৬৮৬টি ধর্ষণ মামলার মধ্যে নিষ্পত্তি হয়েছে ৮,১২৭টি, আর বিচারাধীন রয়েছে এর 4 গুণ বেশি ৩৬,৯৬৯টি। একইভাবে ধর্ষণের কারণে দায়ের হওয়া ৯২৫টি হত্যা মামলাও ঝুলে আছে আদালতে। অন্যদিকে যৌতুকের ঘটনায় দায়ের হওয়া ৮৪,২৩০টি মামলার মধ্যে ৫৮,৬২০টি মামলা এখনও বিচারাধীন। তবে নিষ্পত্তি হয়েছে ২,০৯৯টি হত্যা মামলার অর্ধেকেরও বেশি। আইনমন্ত্রী বলছেন, যৌন নিপীড়ন ও ধর্ষণের সাম্প্রতিক কিছু ঘটনায় উদ্বিগ্ন সরকার। কম সময়ের মধ্যেই কিছু 2-3টা ঘটনা ঘটে গেছে। এই ব্যাপারে আমরা উদ্বিগ্ন। আমরা এই যৌন হয়রানির বন্ধ করতে চাই, যদি মামলাটা দ্রুত নিষ্পত্তি করি এবং দৃষ্টান্তমূলক সাজা যদি এদেরকে দেওয়া যায়, তাহলে আমার মনে হয় যে এটা একটা মেসেজ যাবে যেখানে সরকার এই ব্যাপারে খুব কঠোর। ধর্ষণ ও যৌন নিপীড়নের ঘটনা কমাতে বিচারাধীন মামলার দ্রুত নিষ্পত্তিতে নির্দেশনা দিয়েছে আইন মন্ত্রণালয়। আমি নির্দেশ দিয়েছি যে এই পর্যন্ত যেই যৌন হয়রানির ঘটনাগুলি ঘটেছে সেই যৌন হয়রানির ঘটনাগুলি কী অবস্থায় আছে
প্রথমে হচ্ছে যেগুলি অভিযোগপত্র স্টেজে আছে, যদি অভিযোগপত্র দিয়ে দেওয়া হয় তাহলে কোর্টে আমরা সেটাকে ফাস্ট ট্র্যাক করে বিচার কার্য শুরু করে দিই। বিচারের বাইরে অনেক মামলা পুলিশ তদন্ত করছে। এসব মামলার অভিযোগপত্র দ্রুত দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ বিভাগকে জানাবেন আইনমন্ত্রী। যেগুলি আপনার এখনো অভিযোগপত্র দেওয়া হয় নাই, আমরা সেই ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ বিভাগের সাথে কথা বলবো, যারা এটা তদন্ত করছেন তাদেরকে অনুরোধ করব যে তদন্তটা যেন ত্বরিত শেষ করে। আইনমন্ত্রী বলছেন, ধর্ষণ, যৌন নিপীড়ন ও নারী নির্যাতনের ঘটনায় শাস্তির ক্ষেত্রে সরকার জিরো টলারেন্স নীতি অবলম্বন করে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। বিশ্ব ঐতিহ্যের সুন্দরবনে শনিবার দুপুরে লাগা আগুন এখনো জ্বলছে। পুড়ছে চাঁদপাই রেঞ্জের আমর বুনিয়ার প্রায় 2 কিলোমিটার এলাকা। আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিসের পাশাপাশি যোগ দিয়েছে সেনাবাহিনী, নৌবাহিনী এবং কোস্টগার্ড। 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করেছে বন বিভাগ। পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমর বুনিয়া বিস্তীর্ণ এলাকা জুড়ে জ্বলছে আগুন। ধোঁয়ায় ঢাকা পড়ছে বিশ্ব ঐতিহ্য। বন বিভাগের তথ্যমতে শনিবার দুপুর নাগাদ আগুনের সূত্রপাত। এরপর সময় যত গড়িয়েছে তা আরও বেড়ে যায়। স্থানীয়দের সাথে নিয়ে বন বিভাগ প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে, পরে ফায়ার সার্ভিসের পাশাপাশি যোগ দেয় সেনাবাহিনী, নৌবাহিনী ও কোস্টগার্ড। 3:45 জানতে পারি, চেয়ারম্যান সাহেব আমাকে ফোন দেন যে আগুন লেগেছে। আমি তৎক্ষণাৎ জেলা প্রশাসক মহোদয়কে জানাই যে এরকম আগুনের স্প্রেড বিস্তৃতি বেশি। আমরবুনিয়া এলাকাটিতে বাঘ, হরিণ সহ বন্য প্রাণীদের আনাগোনা। সেখানে কিভাবে আগুন লেগেছে তা নিশ্চিত নয় বন বিভাগ। গঠন করা হয়েছে 3 সদস্যের তদন্ত কমিটি। বুঝতে পারছি না এখনো এটার সূত্রপাত কোথা থেকে হয়েছে। আগে আমাদের এখন প্রথম দায়িত্ব হবে আগুনটা নিয়ন্ত্রণে আনা, আগুনটা নির্বাপন করা। মোরেলগঞ্জের জিউধরা বাজারের দক্ষিণ পশ্চিমে আমরবুনিয়া। ভোলা নদী পার হলেই সুন্দরবন। আগুনের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে জনমনে। প্রায় 2 কিলোমিটার এরও কম বা বেশি হতে পারে আগুন জ্বলছে। হরিণ, শুকর, বানরের অনেক ক্ষতি হয়েছে। লিবে যায়, তারপর আবার জলে মাটির নিচ থেকে জলে। অগ্নিকাণ্ডে বনাঞ্চলের ব্যাপক ক্ষতির শঙ্কা বন বিভাগের। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। দর্শক, সুন্দরবনে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী প্রবীর বিশ্বাস, সরাসরি আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন তিনি। প্রবীর, একটু জানাবেন আগুন এ পর্যায়ে কতটা নিয়ন্ত্রণে আনা গেছে, আর এই যে অগ্নিকাণ্ড যে হলো, অগ্নিকাণ্ডের ঘটনা কিভাবে ঘটেছে এটা সে সম্পর্কে কোনো তথ্য জানা গেছে কিনা? আপনার প্রথম প্রশ্ন দিয়ে শুরু করি কলি। আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি এবং কত সময়ের মধ্যে বা কদিনের মধ্যে নিয়ন্ত্রণে আসবে এটি কিন্তু এখনো পর্যন্ত ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সের লোকজন আমাদেরকে বলতে পারেনি। তারা বলেছে যেহেতু সুন্দরবনের গহীনে আগুন, যেখানে কোনো ধরনের রাস্তা দিয়ে গাড়ি যাওয়া সম্ভব নয় এবং স্বাভাবিকভাবে আগুন নির্বাপকের যে সমস্ত ব্যবস্থা রয়েছে সেটি সেখানে নেওয়া সম্ভব নয়, সে কারণে শুধুমাত্র নৌপথে এবং নৌ ফায়ার সার্ভিস দিয়েই সেটি কিন্তু মোকাবেলা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের 5টি ইউনিট, তার 3টি কাজ করছে, 2টি স্ট্যান্ড বাই রয়েছে। একই সাথে কোস্টগার্ড এবং নৌবাহিনীর আরও একটি করে ইউনিট তারা কিন্তু কাজ করছে, তারা চেষ্টা করছে। তবে বলেছে কখন এটি নিয়ন্ত্রণে আসবে সেটি বলা যাচ্ছে না। যারা ওইখানে প্রত্যক্ষদর্শী রয়েছে বলেন তো এখনো আগুন কেমন জ্বলছে বা কি অবস্থা, আগুন কত সম্পত্তি নিয়ন্ত্রণে আসতে পারে বলে মনে করেন? আমি যতটুকু দেখে আসছি আগুন নিয়ন্ত্রণে আসার মতন কোনো পরিকল্পনা, কোনো অবস্থাতে আগুন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। ফায়ার সার্ভিসের 3টে ইউনিট কাজ করতেছে, আর 2টি ইউনিট স্ট্যান্ড বাই আছে। তারা চেষ্টা করতেছে এবং কাজ করতেছে, তাদের সর্বোচ্চ দিয়ে কাজ করতেছে, কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসার কোনো সম্ভাবনা নেই। যদি একমাত্র সৃষ্টিকর্তা যদি আগুন নিয়ন্ত্রণ করে হয়তোবা তাহলে এই আগুন নিয়ন্ত্রণ হবে। তাছাড়া স্বাভাবিক কোনো মানুষ দ্বারা বা কোনো যান্ত্রিক যন্ত্র দ্বারা এই আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না বলে আমি মনে করি। আমরা শুনছিলাম কলি, এবং আপনাকে একটা তথ্য বলে রাখি, গত 24 বছরে 26 বার সুন্দরবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং সর্বশেষ 2021 সালের 3 মে এই এলাকাতেই ঘটেছিল। তার আগে 2017 সালে জিওধরাতে এবং 2016 সালে ধানসাগর এলাকাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল এবং সব অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠিত হয়, কিছু সুপারিশ করা হয়, সেগুলো আসলে বাস্তবায়িত হয় না। যারা এলাকার লোকজন রয়েছে তারা মনে করে যে এটি একটি পরিকল্পিত অগ্নিকাণ্ড এবং কিছু ক্ষমতা লোভী, কিছু স্বার্থলোভী লোক
তাদের নিজেদের স্বার্থের জন্য বনের মধ্যে চলাফেরা স্বাভাবিক করার জন্য তারা মাঝে মাঝে এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, এমনটি অভিযোগ করেছে স্থানীয়রা। কলি, অনেক ধন্যবাদ আপনাকে প্রবীর। এত বড় দুর্যোগেও ওই বাড়িগুলি দাঁড়িয়ে আছে কোন শক্তিতে? সেজন্য প্রয়োজন উচ্চ শক্তির নির্মাণ সামগ্রীর ব্যবহার, যেমন জিপিএইচ কোয়ান্টাম B600DR, বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। খাগড়াছড়িতে বজ্রাঘাতে মা ও ছেলে সহ 3 জন নিহত হয়েছে। ভোররাত থেকে গুড়ি গুড়ি বৃষ্টির সাথে ছিল বজ্রপাত। দিঘি নালার মধ্য বেতছড়ির গোরস্তান পাড়ায় বজ্রপাতে আগুন ধরে যায় একটি বসত ঘরে। সে সময় 2 সন্তান সহ ঘুমিয়েছিলেন হাসিনা বেগম। পুড়ে যায় হাসিনা এবং তার 5 বছরের সন্তান হানিফ। প্রাণে বেঁচে যায় ছেলে হাফিজ। ফায়ার সার্ভিস গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। এছাড়া রামগড়ে বজ্রাঘাতে 1 জন প্রাণ হারিয়েছেন। নামাজ পড়তে বাইরেছি তো ঠাড়া পড়ছে, ঠাড়া পড়ার সাথে সাথে আইসি ধরে আগুন। আগুনটা এমনভাবে ধরছে, দাউ দাউ করে হয়তো ধরে গেছে, একদম পুরো করে একসাথে ধরে গেছে। গাড়ি আমদানিতে বড় অঙ্কের ভ্যাট ফাঁকি দিয়েছে নিটল মোটরস। 5 বছরে ফাঁকির পরিমাণ 1200 কোটি টাকার বেশি। শুধু 1 বছরেই ফাঁকি দেওয়া হয়েছে 366 কোটি টাকা। এক্ষেত্রে উৎসে মূসক যথাযথ কর্তন না করায় এবং পণ্য ও সেবা সরবরাহের বিপরীতে যথাযথ ভ্যাট পরিশোধ করা হয়নি। নিরীক্ষায় এসব তথ্য উঠে এসেছে। দায় নিরূপণ করে অর্থ পরিশোধের তাগিদ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান জানান, অভ্যন্তরীণ নিরীক্ষা চলমান আছে, পাওনা থাকলে পরিশোধ করা হবে। বহুদিন ধরেই ভারত থেকে কয়েক ধরনের গাড়ি আমদানি করে আসছে নিটল মোটরস। নিটল নিলয় গ্রুপের এই অঙ্গ প্রতিষ্ঠানের মাধ্যমে আমদানি হয় বাস, ট্রাক, মাইক্রোবাস এবং পিকআপ। কিন্তু এই গাড়ি আমদানির আড়ালে কৌশলে দেওয়া হয়েছে কর ফাঁকি। মূলত মূল্য সংযোজন কর বা ভ্যাট ফাঁকি দেওয়া হয়েছে বছরের পর বছর। এই অনিয়ম উদ্ঘাটন করেছে যশোর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট অফিস। নিটল মোটরস লিমিটেডের উপর নিরীক্ষায় শুধু 1 অর্থবছরেই পাওয়া গেছে 366 কোটি টাকার ভ্যাট ফাঁকির তথ্য। বলা হয়, বছরে 4500 গাড়ি আমদানি হলেও বেশিরভাগেরই দেওয়া হয়নি ভ্যাট। যানবাহন পরিচালনা আয়ের উপরও দেওয়া হয়েছে কর ফাঁকি। শুধু 1 বছরই নয়, এমন ভ্যাট ফাঁকি দেওয়া হয়েছে বছরের পর বছর। এনবিআর এর অনুসন্ধান বলছে, নিটল মোটরস লিমিটেড 2014-15 থেকে 2018-19 অর্থ বছর পর্যন্ত 5 বছরে ফাঁকি দিয়েছে 1200 কোটি টাকার বেশি। নিটল মোটরস লিমিটেড তাদের ক্রয় করা গাড়ির মধ্যে রেজিস্টারে এন্ট্রি করেছে মাত্র 1368টির তথ্য। এ সময়ে 16,000-এর বেশি যানবাহনের তথ্য প্রদর্শন করা হয়নি। এর মধ্যে 2014-15 এবং 2017-18 অর্থ বছরে তারা কেনাবেচা করে প্রায় 12,000 যানবাহন, আর 2018-19 অর্থ বছরে ক্রয় বিক্রয় করে 4,199টি যানবাহন। পুরনো চলমান নিরীক্ষা প্রক্রিয়া ছিল, ওইটা নিষ্পত্তিতে একটা দাবি উদ্ভব হয় এবং দাবিটা চূড়ান্ত করা হয় এবং এর একটা অংশ আবার উচ্চতর আদালতে রিটও করা হয়েছে। সামগ্রিক যাচাই বাছাইয়ে এবং বা উচ্চতর আদালতের আদেশে হয়তো পরবর্তী অংশ চূড়ান্ত হতে পারে। ইনকাম ফ্রম অপারেটিং ভেহিকেল খাত এবং মূসক দলিলে অপ্রদর্শিত বিক্রির উপর পরিহার করা ভ্যাট সহ দাবিনামা চূড়ান্ত করতে গেল ফেব্রুয়ারি মাসে শুনানি হয়েছে। এখন চলছে 2 পক্ষের চিঠি চালাচালি। তবে নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যানের দাবি, ভ্যাট ফাঁকি দেয়নি তার প্রতিষ্ঠান। আমরা তাদের কাছে চিঠি দিয়েছি, আমরা অ্যাপিল করছি। আশা করি তারা দেখতে পারবেন যে আমাদেরকে যে ক্লেম করছেন সেই ক্লেমটা হয়তো তারা পাওনা না। আর যদি আমার পাওনা হয়, অবশ্যই আমরা কোনোদিনই সরকারের জনগণের টাকা আমরা না দিয়ে আমরা ব্যবসা করি না। বড় অঙ্কের রাজস্ব আদায়ে করণীয় নির্ধারণ করছে জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর। রিমুর রহমান, যমুনা নিউজ, ঢাকা। 8 মে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন। ভোটের সময় যতই ঘনিয়ে আসছে নেত্রকোনায়, ততই বাড়ছে নির্বাচনী সহিংসতার ঘটনা। একে অপরের বিরুদ্ধে প্রচারণায় হামলার অভিযোগ আনছেন প্রার্থীরা। এদিকে ভোট সুষ্ঠু এবং নিরপেক্ষ করতে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। ঘনিয়ে আসছে উপজেলা পরিষদ নির্বাচনের সময়, সেই সাথে বাড়ছে নির্বাচনের উত্তাপ। নেত্রকোনায় অহরহ ঘটছে নির্বাচন পূর্ব সহিংসতার ঘটনা।
8 মে প্রথম ধাপের ভোট। সকাল সন্ধ্যা কর্মী সমর্থকদের নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। ভোটে বিজয়ী হতে দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। আমার সঙ্গে লোকদের উপর বর্বরচিত হামলা করানো হয়। এদিকে নির্বাচন পূর্ব সহিংসতা সংঘর্ষে একে অপরকে দোষারোপ করছেন প্রার্থীরা। নানান অভিযোগে একাধিক সংবাদ সম্মেলনও করেছেন অনেকেই। সংসদ সদস্যের বিরুদ্ধে উঠছে ভোটের মাঠে প্রভাব বিস্তারের অভিযোগ। সংসদ সদস্য উনি সরাসরি একজন প্রার্থীর পক্ষ নিয়েছেন এবং ওনাকে দলীয় প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছেন এবং সারা কলমাকান্দা ভোটাররা এখন আতঙ্কিত। সরাসরি নেতাকর্মীদেরকে ধমক দেয় এবং বিভিন্ন নেতাকর্মীদের গায়ে হাত পর্যন্ত তোলে। প্রত্যেকটা ইউনিয়নে ওয়ার্ডে পর্যায়ে প্রতিদিন তারা এই এলাকার লোকজনরে বা যারা আমার বিশেষ করে আমার সাথে রাজনীতিটা করে, আওয়ামী লীগ করে, তাদের বাড়িতে বাড়িতে যে হামলা চালাইতেছে। রিটার্নিং কর্মকর্তার দাবি, ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নেওয়া হয়েছে সকল প্রস্তুতি। অভিযোগের বিষয়ে তদন্ত করে নেওয়া হবে ব্যবস্থা। জাতীয় সংসদ সদস্য যারা আছেন তাদের এলাকায় থাকতে আইনগত কোনো বাধা নেই, কিন্তু তারা কোনো প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করতে পারবে না। আমরা এই বিষয়টি দেখছি। আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্যগণ কোনো অবস্থাতেই কোনো প্রার্থীর পক্ষে কোনো প্রচারণায় অংশগ্রহণ করতে পারবেন না। ভোটাররা চাইছেন অবাধ ও শান্তিপূর্ণ ভোটের পরিবেশ। যোগ্য প্রার্থীকেই নির্বাচনে জয়ী করার আশা তাদের। এই এলাকার উন্নয়ন সহ সবকিছু ত্বরান্বিত করতে পারে তেমন প্রার্থীকে আমরা ভোট দিব। আমরা যারা মাদক মুক্ত দেশ গড়ে রাখতে পারবে, যারা মাদকের বিরুদ্ধে কাজ করবে, তাদের সাথে আমরা আছি। প্রথম ধাপে নেত্রকোনার 2 উপজেলা কলমাকান্দা, দুর্গাপুরে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। রাশিয়ার খার্কিভে একই দিনে 2 দফা হামলা চালিয়েছে রাশিয়া। টার্গেট করা হয় একটি শিল্প এলাকাকে। স্থানীয় প্রশাসন জানিয়েছে শনিবার ভোরে প্রথম দফা মিসাইল ছুড়ে মস্কো বাহিনী অগ্নিকাণ্ডের শিকার হয় একটি বাণিজ্যিক ভবন। আহত হয় নারী এবং শিশুসহ কমপক্ষে 6 জন। পাল্টা হামলায় দাবি করেছে ইউক্রেন। দোনেৎস্কে রাশিয়ার সুখোই 25 ফাইটার জেট ধ্বংসের কথা জানিয়েছে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার রাত্রিকালীন ভাষণে বলেন, খার্কিভ ও নিপ্রো শহরে 13টি শহীদ ড্রোন ভূপাতিত করেছে কিয়েভ সেনারা। এদিকে রাশিয়ার 8টি মিসাইল এবং প্রায় 70টি গাইডেড বম্ব ছুড়েছে বলেও জানান জেলেনস্কি। ইউক্রেনে রাশিয়ার অভিযান শুরুর পর থেকে নিয়মিত টার্গেট হয়েছে খার্কিভ, আর সম্প্রতি আবারও হামলা বেড়েছে এই অঞ্চলটিতেই। যুক্তরাজ্যের লন্ডনে মেয়র পদে পুনর্নির্বাচিত হলেন লেবার পার্টির সাদিক খান। শনিবার প্রকাশ করা হয় চূড়ান্ত ফলাফল। ভোটাভুটিতে ভরাডুবি হয় কনজারভেটিভদের। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় লন্ডনের স্থানীয় নির্বাচন। সবগুলো জনমত জরিপেই এগিয়েছিলেন সাদিক খান। আরেক শহর লিভারপুল সিটিতে জয়ী হয়েছে লেবার পার্টির প্রার্থী স্টিভ রাদারহাম। বিশ্লেষকরা বলছেন, ব্রিটেনের জাতীয় নির্বাচনের আগে ক্ষমতাসীনদের তুলনায় লেবার পার্টির শক্ত অবস্থান প্রমাণিত হলো এই নির্বাচনের মধ্য দিয়ে। জনমত জরিপ অনুযায়ী জাতীয় নির্বাচনে কনজারভেটিভ পার্টির চেয়ে এগিয়ে লেবার পার্টি। দর্শক, এই ছিল যমুনা নিউজ।